হেমলতা নিজের ছেলে পঙ্কজের বিয়ে খুব ধুমধাম করে করালো। কয়েক মাস পরে হেমলতার বৌমা পল্লবী হেমলতার খুব যত্ন নিয়ে সেবা করত। বৌমা, এক কাপ চা দাও তো। এক্ষুনি আনছি মা। এই দেখে হেমলতা খুব খুশি ছিল। আর কয়েকদিন পর ওনার ছেলে পঙ্কজ শহরে কাজ করতে চলে গেল। আর ও চলে যেতেই পল্লবীর ব্যবহারটাই পাল্টে গেল। বৌমা, এক কাপ চা দাও তো। মা দেখুন, আমার হাতে অনেক কাজ আছে, আপনি চা খেতে চাইলে নিজে গিয়ে বানিয়ে নিন না। হেমলতা নিজের বৌমার এই ব্যবহারটা মেনে নিতে পারছিল না। এখন হেমলতার বৌমা ওনাকে সময় মতো খাবারও খেতে দিত না। এই দেখে হেমলতা ঠিক করলেন যে উনি ওনার বৌমাকে শায়েস্তা করবেন। হেমলতা নিজের বৌমাকে বললেন, বৌমা, আমি ভগবানের দর্শন করতে তীর্থ যাচ্ছি, কয়েক মাসের মধ্যেই ফিরে আসব, নাইলে আমি বেঁচে যাই। এই বলে হেমলতা নিজের ব্যাগ নিয়ে ওনার বোন স্বর্ণলতার সাথে চলে গেলেন। এদিকে পল্লবী বাড়িতে একা খুব খুশিতেই ছিল। কয়েক মাস কেটে গেল। তারপর স্বর্ণলতা বাড়ি একলাই ফিরে এলেন। তোমার শাশুড়ি মা আর বেঁচে নেই, ওনার দর্শন করার আগেই ওনার কাছেই ও পৌঁছে গেছে। কি বললেন? মা গো, মা গো। পল্লবী কান্নাকাটির অ্যাক্টিং করলো। সবকিছু কাজকর্ম হয়ে যাওয়ার পরে পল্লবী নিজের স্বামীর সাথে সুখেই ছিল। একদিন পল্লবী একা বাড়িতে ছিল আর পল্লবী একটা ছায়া দেখতে পেল। পরের দিন হেমলতা ভূত সেজে পল্লবীর সামনে এলো। পল্লবী চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তারপর এভাবে কয়েক রাত হেমলতা ভূত সেজে এসে পল্লবীকে ভয় দেখাতো। একদিন পল্লবী যখন রান্নাঘরে একলা ছিল, তখন হেমলতা আবার ভূত সেজে ওর কাছে এলো। শুনছো? শুনছো গো? পঙ্কজ দৌড়ে দৌড়ে এলো আর তারপর হেমলতা পঙ্কজের কাছে গেল। বাবা, আমি এখনো বেঁচে আছি। আমি বৌমাকে শায়েস্তা করতে চেয়েছিলাম, এই জন্য আমি মরার আর ভূত সেজে আসার নাটকটা করলাম। শায়েস্তা করতে চেয়েছিলে, কিন্তু কেন? বৌমা, পঙ্কজকে সত্যিটা তুমি বলবে না আমি বলবো? আমি তোমার চলে যাওয়ার পরে তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এতটাই যে ইনি তীর্থে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে গেছিলেন। ছি, আমি তোমার থেকে এটা আশা করিনি। মা, আমি আমার স্ত্রীর অন্যায়ের জন্য তোমার থেকে ক্ষমা চাইছি। হেমলতার এই নাটকের ফলে পঙ্কজ নিজের বউয়ের সত্যিটা জানতে পারল আর পল্লবী একটা ভালো শিক্ষাও পেল যে কখনো ভালো হওয়ার নাটক করতে নেই, কারণ সত্য যখন হোক সকলের সামনে প্রকাশ পেয়েই যায়। সদন আর মদনের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। দুজনেই খুব পরিশ্রমী আর সৎ। ওদের চাষের জমিও আছে আর একটা বাড়িও আছে। খুব ভালো। আমার দুজন মেয়েও সর্বগুণ সম্পন্ন। দুজন যদি একই বাড়িতে যায় আর একসাথে থাকে, আমার কাছে এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে। তাহলে আমি কথা দিলাম, সামনে যে একাদশী আসছে আমি মদন আর সুষমার, সদন আর প্রভার বিয়ে দিয়ে দেব। হ্যাঁ দাদা, এটা তো খুবই খুশির খবর। এই নিন, মিষ্টি মুখ করুন। একাদশীর দিন সুষমা ও মদনের এবং প্রভা ও সদনের বিয়ে সম্পন্ন হলো। প্রতিবেশী এক কাকিমা তাদের বরণ করলেন। সুখে থাকো, শান্তিতে থাকো। পরের দিন সকালে দুই ভাই সদন আর মদন কাজে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সুষমা, আমার খাবার নিয়ে এসো। খাবার তৈরি হতে একটু সময় লাগবে, তোমরা দুজন তোমাদের কাজে চলে যাও, আমি খাবার সেখানেই নিয়ে যাব। ঠিক আছে। কিছুক্ষণ পরে
দিদি। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, তুমি এই বাসনগুলো মেজে দাও। ঠিক আছে দিদি। তোমার চাষের জমি কত বড় আর উর্বর। এটা আমাদের বহু বছরের পরিশ্রমের ফল। বৌদি, এই গ্রামে একমাত্র আমাদেরই জমিতে যেখানে সারা বছর কোনো না কোনো ফসল ফলতেই থাকে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা ভাই। আচ্ছা শোনো, আমি এখন আসছি। হ্যাঁ প্রভা, এসব কি? তুমি এখনো পর্যন্ত ঘর পরিষ্কার করোনি? আসলে দিদি, আমি তো ঘি বানাচ্ছিলাম, এক্ষুনি ঘর পরিষ্কার করে দিচ্ছি। তুমি কোনো কাজ দেখছি সময় মতো করো না। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, এখনো পর্যন্ত ঘর নোংরা হয়ে রয়েছে। দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। সুষমার ব্যবহার প্রভার প্রতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সুষমা প্রভাকে খুব ঈর্ষা করত, সেই জন্য সুষমা প্রভাকে রোজ কথা শোনাতো। এখন রোজ সুষমা প্রভার সঙ্গে ঝগড়া করার বাহানা খুঁজত। খুব শীঘ্রই সদন আর মদনও এটা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের বউয়েদের মধ্যে মনোমালিন্য বাড়ছে। এক রাতে, হ্যাঁ গো, সত্যি কি বছরের 12 মাস তোমাদের চাষের জমিতে ফসল ফলে? হ্যাঁ, কেন এমনটা জিজ্ঞেস করছো কেন? কি গো, দুই ভাইয়ের মধ্যে তুমিই তো বড়, তাই চাষের জমি তো তোমার তো অধিকার বেশি, তাই না? কি বলতে চাইছো তুমি? মানেটা হলো এই যে আমি এই বাড়িতে আর থাকতে চাই না। প্রভা আর আমার মধ্যে রোজ ঝগড়া হচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন আমরা দুজনে একে অপরের শত্রু হয়ে যাব। দেখো, এর থেকে বরং ভালো হবে যে আমরা অন্য কোথাও গিয়ে থাকি। তাহলে আমরা কোথায় যাব? আমরা বরং তোমার চাষের জমিতে বাড়ি বানিয়ে সেখানেই থাকবো। তুমি একটা কাজ করো না, তোমার ভাই সদনকে এই বাড়িটা দিয়ে দাও, আর ওই চাষের জমিটা আমরা বরং নিয়ে নিই। এর ফলে ভবিষ্যতে কখনো আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া হবে না। কথাটা তো তুমি ঠিকই বলেছ। কালকে এই ব্যাপারটা নিয়ে আমি সদনের সাথে কথা বলবো। ভাই সদন, তুই তো সব সময় আমার কথা শুনিস। হ্যাঁ দাদা, তুমি বড়, তাই তোমার কথা শোনা আমার কর্তব্য। আজকে আমি তোকে আমার একটা সিদ্ধান্তের কথা বলবো। দাদা বলো। এই জমি আর বাড়ি আমাদের দুজনের, কিন্তু এখন আমাদের ভাগাভাগি করতে হবে। এই জমি যা আছে সব আমি নিয়ে নেব, আর বাড়ি তুই নিবি। কিন্তু দাদা, আমরা কি একসাথে থাকতে পারি না যেভাবে এতদিন ধরে থাকছি? তুই তো ভালো করেই জানিস যে সুষমা আর প্রভা রোজ কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া করা শুরু করে। এটাই সব থেকে ভালো হবে যে আমরা ভাগাভাগি করে নিই আর আলাদা হয়ে যাই, আর ভবিষ্যতে আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া না হয়। সেই কারণে এটা ভীষণই জরুরি যে আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিই। ঠিক আছে দাদা, যা তুমি ভালো বোঝো। জানি না দাদা কেন এমন একটা সিদ্ধান্ত নিল। সে যাই হোক, আমাদের ওনার আদেশ পালন করা উচিত। হয়তো দিদি আলাদা থেকে খুশি থাকতে পারবে। তাই হয়তো হবে, কিন্তু এবার আমাদের জীবন কিভাবে চলবে? জমি তো দাদার ভাগে চলে গেছে। তুমি বাড়ির বাইরে যে ছোট্ট জমিটা আছে না, ওখানে সবজি চাষ করো, আর আমি ঝুড়ি বানিয়ে বিক্রি করব। এতে আমাদের দুজনের জীবন ভালোভাবেই কেটে যাবে। ঠিক আছে, যেমন ভগবানের ইচ্ছে। আর তারপর সদন বাড়ির বাইরেই সবজির বীজ বপন করলো, আর প্রভাও ঝুড়ি বিক্রি করতে লাগলো। 1 মাস পর একটি আহত পাখি উড়তে উড়তে চলে এলো। আরে রে 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 রে, এর তো পায়ে আঘাত লেগেছে। প্রভা, প্রভা, হ্যাঁ বলো। তুমি না একটু চুন হলুদ নিয়ে এসো তো। এই পাখিটার পায়ে আঘাত লেগেছে, ওর পায়ে একটু কাপড় বেঁধে দিতে হবে। এবার খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে ছোট্ট বন্ধু, আবার তুমি আগের মতো উঠতে পারবে। এখন কিছুক্ষণ এখানেই বিশ্রাম করো। কিছুক্ষণ পর সেই পাখিটা উড়ে গেল। প্রভা, 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 দেখো আমাদের ছোট্ট বন্ধু আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। এই দেখো কি নিয়ে এসেছে। আরে বাহ, এগুলো তো দেখছি কুমড়োর বীজ। তুমি এগুলো বাগানে পুঁতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরের দিন যেই না সদন বাগানে পৌঁছলো, সে বড় বড় কুমড়ো দেখে চমকে উঠল। প্রভা, প্রভা, কি হয়েছে গো?
তুমি এত কেন চেঁচাচ্ছ? আরে এ কি, একদিনে কুমড়ো হয়ে গেল, আবার বড়ও হয়ে গেল। এগুলো নিশ্চয়ই কোনো জাদু কুমড়ো হবে। মনে হয় ওই পাখিটা কোনো জাদু বীজ নিয়ে এসেছিল। হ্যাঁ, আর আজকে তো আমি বেশ জমিয়ে কুমড়োর তরকারি খাবো। চলো এগুলোকে ভেতরে নিয়ে যাই। সদন আর প্রভা কুমড়ো ঘরের ভেতরে নিয়ে গেল। আর তারপর যেই না সদন কুমড়ো কাটলো, আরে রে 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 রে, এত সোনা! আমি আমার পুরো জীবনে এত সোনা এই প্রথমবার চোখে দেখছি। আমিও। তুমি আরেকটা কাটো দেখে। সব কুমড়োর থেকেই তারা সোনাই পেল। এবার যখন মদন তাদের সঙ্গে দেখা করতে এলো, তখন এরা দুজনেই তাকে সব কথা খুলে বলল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ভালোই হয়েছে, আমি তোদের দুজনের উপরে খুব খুশি। মদন বাড়ি ফিরে এই সব কথা সুষমাকে বলল। আচ্ছা, এই কারণে ওরা এত বড় লোক হয়ে গেছে। ভালোই তো হয়েছে। সুষমার মাথায় একটা কুবুদ্ধি এলো। তার মনে আবার লালসা জন্মালো। তুমি বরং একটা কাজ করো, ওই পাখিটাকে ধরে ওর পা গুলো ভেঙে দাও, আর তারপর আমি ওকে সাহায্য করব। এর ফলে আমরাও বড়লোক হয়ে যাব। আচ্ছা, এটা কি করা ঠিক হবে? আমি চেষ্টা করে দেখব। মদন ওই পাখিটাকে ধরে ফেলে আর ওর পা ভেঙে দেয়। আর তারপর সুষমা ওর পা জুড়ে দেয় একটা কাপড় বেঁধে। পাখিটা তারপর উড়ে যায়। আর পরের দিন সেই পাখিটা তাদেরকে একটা বাক্স দেয়। তার মধ্যেও কুমড়োর বীজ ছিল। তারা সেই বীজ বপন করলো। আর একদিনের মধ্যে বীজ থেকে কুমড়ো হয়। পরদিন সেই জন্যই কথায় আছে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সুষমা লোভী ছিল, আর তাই সে খারাপ ফল পেল। অপরদিকে প্রভা ভালো মানুষ ছিল, তাই সে সুখের জীবন কাটাতে শুরু করলো। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।